তো আমাদের আজকের যে ক্লাসটা আমরা করলাম 1872 সালের যে 1 নং সাক্ষ্য আইন, এই সাক্ষ্য আইনের আমরা একেবারে 1 ধারা থেকে 31 ধারার বিষয়বস্তুগুলো পড়েছি। এই 1 থেকে 31 ধারার যে সংক্ষিপ্ত যে রূপটা আমরা সূচি আকারে পুরো ক্লাসটা একটু রিভিশন দিচ্ছি। আমরা 1 ধারায় পড়েছি এই সাক্ষ্য আইনের কার্যকারিতা এবং সীমা, এটা কত সালের আইন, এটা কোথায় প্রযোজ্য হবে কোথায় প্রযোজ্য হবে না এই বিষয়। 2 ধারা বাতিল। 3 ধারায় আমরা পড়েছি সংজ্ঞাসমূহ। এখানে মানে সকল ধরনের মানে এখানে আদালত, তারপরে হচ্ছে আপনার বিষয়, প্রাসঙ্গিক বিষয়, বিচার্য বিষয়, সাক্ষী, সাক্ষ্য, মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, প্রাথমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্যের আরেক নাম গৌণ সাক্ষ্য, তারপরে ফরেনসিক সাক্ষ্য বা বস্তুগত সাক্ষ্য, একই বিষয় এগুলা, ডিজিটাল সাক্ষ্য, তারপরে আপনার ডিজিটাল স্বাক্ষর, ডিজিটাল সনদ, তারপরে হচ্ছে দলিল, প্রত্যয়নকারীর স্বাক্ষর, প্রত্যয়নকারী কর্তৃক যে ডকুমেন্টস, এই সকল কিছু সাক্ষ্য আইনের 3 ধারার আওতাধীন থাকবে। প্রমাণিত, মিথ্যা প্রমাণিত, অপ্রমাণিত, এই সবকিছুই আমাদের 3 ধারার আওতাধীন। সকল কিছুই আমাদের সংজ্ঞাসমূহের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর 4 ধারায় আমরা পড়েছি হচ্ছে অনুমান সম্পর্কে। বিজ্ঞ আদালত অনুমান করতে পারে, এটা হচ্ছে আমাদের ঘটনার অনুমান করতে পারে, যেটা এখানে 86 থেকে আমাদের 90 ক ধারা পর্যন্ত বিধৃত আছে। সেই সাথে 114 ধারা হবে। 89 ধারাটা বাদ যাবে। 88 ক, 89 ক, 90 ক এটা আসবে। আর ওইটা হচ্ছে অনুমান করতে পারে। অনুমান করবে, এখানে আবার আমাদের এটা হচ্ছে মানে কি বলে, বাস্তব অনুমান বা এটা আইনি অনুমান, আইনগত অনুমান বলবো, খণ্ডনযোগ্য অনুমান বলবো। এখানে আমাদের 79 থেকে 85 গ ধারা পর্যন্ত, এখানে 81 ধারা বাতিল, 81 ক ধারা আছে, 85 ক, খ, গ ওগুলো এটার সাথে ইনক্লুড আছে। সেই সাথে আমাদের 89 এবং 105। আর সবার শেষে চূড়ান্ত প্রমাণ বা অপরিবর্তনীয় অনুমান, এটা হচ্ছে আমাদের 41 এবং 112 ধারা। এই হচ্ছে আমাদের এই অনুমানের টপিকটা। জাস্ট এইটুকু সেন্স রাখবেন, সামনে ডিটেলসে জানতে পারবেন। তারপরে আমরা 5 ধারায় চলে গেছি, যে মানে বিজ্ঞ আদালতে বিচার্য এবং প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য প্রদান করা যায় যে 2 ধরনের বিষয়ে, সেটা 6 ধারায় হচ্ছে কোনো ঘটনার, একই ঘটনার ভিন্ন ভিন্ন যে কার্যের যে অংশগুলা সেগুলা বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক। 7 ধারায় হচ্ছে কোনো ঘটনার স্থলের পড়ে থাকা চিহ্ন, আলামত, তারপর হচ্ছে উপলক্ষ, কারণ বা পরিমাণ এবং পরিণাম বা ওই ঘটনার যে পরিবেশগত যে বিষয় সৃষ্টি হয়, এই সকল কিছুই এখানে পারিপার্শ্বিক বিষয়গুলা 7 ধারায় প্রাসঙ্গিক। 8 ধারায় হচ্ছে উদ্দেশ্য, প্রস্তুতি, আমাদের হচ্ছে পূর্বের আচরণ, পরবর্তী আচরণ, এগুলো বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক। অর্থাৎ 6 থেকে 9 ধারা, 9 ধারা হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণের জন্য প্রাসঙ্গিক। 6 থেকে 9 ধারা এটা হচ্ছে রেস গেস্টে নীতি, অর্থাৎ প্রত্যক্ষ প্রাসঙ্গিক বিষয়। প্রাসঙ্গিক বিষয়কে আবার 2 ভাগে ভাগ করা যায়। প্রত্যক্ষ প্রাসঙ্গিক বিষয় হচ্ছে রেস গেস্টে নীতি। আপনার এই রেস গেস্টে নীতি সম্পর্কে লিখুন আসলে 6 থেকে 9 ধারা। আর 14 ধারাটা আপনি লিখে দিবেন, উত্তর হয়ে যাবে। আর 6 ধারা, 9 ধারা বললাম আমরা। আর 10 ধারা হচ্ছে অভিন্ন অভিপ্রায় ষড়যন্ত্রকারীর কথা বা কার্যর যে বিষয়টা, সেটা হচ্ছে 10 ধারার আওতাধীন। 11 ধারায় হচ্ছে যে সকল বিষয় অন্য কোনো ভাবে প্রাসঙ্গিক নয়, কিন্তু যেভাবে বা যখন এটা প্রাসঙ্গিক হয়। এটা আমরা এলিবাই এবং আসামির অজুহাত, এই 2টা সেন্সেও নিছি। আসামির অজুহাত হচ্ছে ঘটনার যে নির্দিষ্ট তারিখ ও সময় আছে, ওই সময় যেই ঘটনাটা ঘটছে ওই সময়ে আসামি ঘটনাস্থলে ছিল না মর্মে যেই অজুহাতের কথা বলে, সেটাই হচ্ছে আসামির অজুহাত। আত্মপক্ষ সমর্থনমূলক বিবৃতি দিয়ে যেই কথাগুলা বলে, এবং এটাকেই বলা হয় মূলত কি, এলিবাই বা আসামির অজুহাত। আর আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি, এটা মূল বইয়ে আছে, দেখবেন যে হাজতখানায় যেই 4 জন ব্যক্তি ছিল, এর মধ্যে একজন প্যারালাইজড, তৃতীয় জন হচ্ছে ডান্ডা বেড়ি বা শিকল দিয়া বাঁধা, চতুর্থ জন উন্মুক্ত ছিল। এই বিষয়টা বিশ্লেষণ করলে দেখা যায় চতুর্থ জনই খুন করছে, বাকিরা ওই এলিবাই বা আসামির অজুহাতে রেহাই পাইছে। আর এক্ষেত্রে প্রত্যেকে এই কি বলে, এই ওই আত্মপক্ষ সমর্থনমূলক জবানবন্দির বিষয়টা এই বাকিদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য
হবে এই ধারার ক্ষেত্রে। আর এই যে ঘটনাটা, এই ঘটনাটা হচ্ছে বিচার্য এবং প্রাসঙ্গিক বিষয়কে কিন্তু অস্তিত্বহীনতা বা অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিছিল এক পর্যায়ে, আবার এটাকে আবার সম্ভব এবং অসম্ভবও করে তুলছিল। এই ঘটনা দিয়ে এই জিনিসটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি। তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে 12 ধারায় হচ্ছে ক্ষতিপূরণ মামলার ক্ষেত্রে ক্ষতিপূরণ প্রদানের যে সহায়তা ভূমিকা করে, সহায়তা দেয় যেটা, এটার প্রাসঙ্গিকতা সম্পর্কে 12 ধারা। আর 13 ধারা অধিকার বা প্রথা সম্পর্কে প্রাসঙ্গিক সম্পর্ক আদালতের প্রাসঙ্গিকতা আছে। আর 14 ধারায় পড়ছিলাম আমরা দেহ মনের অস্তিত্ব, শারীরিক বা মানসিক যে অবস্থার বিষয় পরিলক্ষিত হয় তাৎক্ষণিক, সেটার প্রাসঙ্গিকতা। আর 15 ধারায় পড়েছিলাম আকস্মিক বা ইচ্ছাকৃতভাবে যে কার্য, এটা পূর্বের ঘটনার সাথে সামঞ্জস্য থাকলে সেটাও বিজ্ঞ আদালতে যে প্রাসঙ্গিক আছে। আমরা এটার সাথে একটা উদাহরণও দিছিলাম, সুন্দর একটা উদাহরণ দিছিলাম, বীমা কোম্পানির যে আগুনে পুড়ায় ফেলে এই সাথে যে বিষয়টা ছিল এটা। আর 16 ধারায় ব্যবসায়িক রীতিনীতি আমরা কুরিয়ার সার্ভিস দিয়ে একটা উদাহরণ দিছি 16। আর 17 থেকে 23 ধারা হচ্ছে আমাদের স্বীকৃতি নিয়ে। 17 ধারায় স্বীকৃতি কাকে বলে। 18 ধারায় হচ্ছে 4 শ্রেণীর লোক স্বীকৃতি যে প্রদান করে বিজ্ঞ আদালতের বিচার্য এবং প্রাসঙ্গিক বিষয় প্রমাণ করে থাকে সেটা। আর 19 ধারায় হচ্ছে দুইটা যে পক্ষ আছে, দুইটা পক্ষের মধ্যে আপনার স্বীকৃতির দুইটা পক্ষের মধ্যে যার সম্পর্ক আছে সেই ব্যক্তি যে কোনো একটা পক্ষের বিরুদ্ধে স্বীকৃতি যে প্রমাণ করতে পারে, এটা আমরা পড়ছিলাম 19 ধারা। 20 ধারাটা আমরা ওই সোনার যে আংটির একটা উদাহরণ আছে মূল বইয়ে, এই সোনার আংটি ক্রয় করতে গিয়া ওই স্বর্ণকারের মাধ্যমে আপনার কি বলে অতি উৎসাহিত হইয়া সেই স্বর্ণটা যদি কেনার ফলে যে বিষয়টা ঘটছিল, ওই তার স্বীকৃতির বিরুদ্ধে যে প্রমাণ করা যায়, এই বিষয়টা আপনার হচ্ছে 20 ধারা। আর 21 ধারায় আমরা একটা উদাহরণ দিছিলাম, আমি বলছিলাম যে আমরা 4 ভাইয়ের মধ্যে এই বাবা যখন মারা যায়, বাবার যে সম্পত্তিটা আছে সেই সম্পত্তিটা, বাবা মারা যাওয়ার পরে এক ভদ্রলোক আসছে, এই সম্পত্তিটা নাকি উনি 20% কিনছেন। তো আমরা তার কাছে দলিল দেখতে চাইলে, সে কিনছেন ডকুমেন্টস দেখতে চাইলে সে দেখায়, কিন্তু আমাদের কাছে এটা জাল বলে মনে হয়। আমরা এই জন্য দেওয়ানি আদালতে দেওয়ানি মামলা করি। এই জন্য ওই আমার বাবার যে দলিলের যে স্বীকৃতিটা, ওই স্বীকৃতিটা ওনার বিরুদ্ধে কিন্তু প্রমাণ করা যাবে। এটা 21 ধারায় এই আশ্রয়টা আমরা পাইছি। 22 ধারায় এসে আবার এটা এনশিওর করা হয়েছে ওই দলিলটা আপনার জাল বললাম মানে এমনি লিপিবদ্ধকৃত যে দলিল আছে, দলিলের বিষয়ে কিন্তু আদালতে এমনিতে মৌখিক সাক্ষ্য বা স্বীকৃতি নেয় না, বিবৃতি নেয় না, প্রাসঙ্গিক না, অপ্রাসঙ্গিক। তবে যখন জাল বলে প্রতীয়মান হবে, যেমন এই যে আমাদের যে ঘটনাটা ঘটছে 21 ধারায়, 22 ধারায় সেটা জাল বলে মনে হয়েছে বিদায় আদালতের কাছে এটা গ্রহণ করবে, প্রাসঙ্গিক হবে জালের ক্ষেত্রে। এটা হচ্ছে 22 ধারা। 22-এর সেম কথা বলা হয়েছে, আপনার যে বিরুদ্ধে যে বাজে ভিডিও রেকর্ডটা ভাইরাল হয়েছে, এটা যে এআই দিয়ে তৈরি করছে, এটা তো খাঁটি না। এই জন্য আপনি এই 22-এর ধারার আশ্রয় নিতে পারবেন, এটা মৌখিক সাক্ষ্য হিসেবে আদালতে বিবেচিত হবে, যখন এটা খাঁটি বলে গণ্য হবে না। এটা 22-এর আর 23 ধারাটা হচ্ছে আপনার যখন দেওয়ানি প্রকৃতি, সাধারণত দেওয়ানি প্রকৃতির যে মামলা, এটা আদালতে প্রাসঙ্গিক না, অপ্রাসঙ্গিক। তবে যখন চুক্তির বিষয়টা পরিলক্ষিত হবে, যেমন আমি একটা ল্যাপটপ বিক্রি করব, এই ল্যাপটপটা আমি যদি বলি যে 1 বছরের ওয়ারেন্টি, এর মধ্যে কোনো ঝামেলা হলে এটা আমি দেখব, এটা বললে তো এটা স্বাভাবিক বিষয়। আর যদি তার সাথে চুক্তি হয় যে এটার কোনো সমস্যা হলে আমি দেখবো না, সমস্যা হয়ে গেছে, সে আমার বিরুদ্ধে মামলা করে দিচ্ছে, দেওয়ানি মামলা, এটা আবার তার এই বিষয়টা প্রাসঙ্গিক হবে না। এটা হচ্ছে 23 ধারা। 24 থেকে 30 এটা হচ্ছে স্বীকারোক্তি। 23-এর পরে 31 ধারাটা হচ্ছে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে প্রমাণের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। একটা ব্যক্তির কাছ থেকে আমি 1 লাখ টাকা নিছি বইলা বিজ্ঞ আদালতে মামলা করলো, এখন মামলাতে আমাকে ডাকাইছে, তখন আমি যে বিজ্ঞ আদালতকে বললাম যে এটা আমার স্বাক্ষর ঠিক আছে, কিন্তু এই স্বাক্ষর আমার কাছ থেকে জোর করে নেওয়া হয়েছে, পরবর্তীতে সে তার মনের মতো করে টাকার ফিগার লিখে নিছে, তার সাথে আমার কোনো লেনদেন ঘটে নাই, তখন এটা চূড়ান্ত প্রমাণে বাধা সৃষ্টি করে। এই জন্য বলে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে প্রমাণে প্রতিবন্ধক সৃষ্টি করে। এটা 31 ধারা। 17 থেকে 23-এর সাথে 31 ধারা এইভাবে আমরা পড়েছিলাম। আর আমাদের এই
24 থেকে 30 হচ্ছে স্বীকারোক্তির বিষয়টা। এখানে 24 ধারায় আমরা পড়ছিলাম যে ভয়ভীতি, কোনো প্রকার ভয়ভীতি প্রলোভন দেখিয়ে যে স্বীকারোক্তি আদায় করা হবে পার্থিব জগতের প্রলোভন, সেই স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে না, সেটা হচ্ছে অপ্রাসঙ্গিক। অর্থাৎ আমরা এটা এখানে একটা সেটআপ আমরা শিখছিলাম। 24 থেকে যে 30 7টা ধারা আছে, 24 আর 30 হচ্ছে পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। 24 এর পরে 26 এবং 27 এই 4টা ধারা পজিটিভ নেগেটিভ দুইটা সাইডে আছে। আর দুইটা ধারা শুধুমাত্র পজিটিভ সাইড 28 আর 29, আর একটা ধারা 25 শুধুমাত্র নেগেটিভ সাইড। এইভাবে আমরা শিখছিলাম। তাহলে 24 ধারা আমাদের পজিটিভ নেগেটিভ, আমরা পজিটিভ বললাম ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতি দিয়ে যদি স্বীকারোক্তি আদায় হয় সেটা প্রাসঙ্গিক, আর এটা ছাড়া আদায় হলে স্বীকারোক্তি দিয়ে আদায় হলে তো ভয়ভীতি প্রলোভন ব্যতীত হলে প্রাসঙ্গিক, আর দিয়ে আদায় করলে তো অপ্রাসঙ্গিক। তারপরে এই 25 ধারা হচ্ছে পুলিশ হেফাজতে আদায়কৃত আসামির স্বীকারোক্তি আদায় করলে সেই স্বীকারোক্তি প্রাসঙ্গিক না। 25, 26, 27 তিনটাই পুলিশ হেফাজতে। 26 হচ্ছে পুলিশ হেফাজতে আসামির দেওয়া যেই স্বীকারোক্তি, সেই স্বীকারোক্তির সময় যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকে তাহলে সেই স্বীকারোক্তি প্রাসঙ্গিক, ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকলে অপ্রাসঙ্গিক। 26, 27 হচ্ছে আসামির দেওয়া যে স্বীকারোক্তির যে তথ্য, সেই তথ্যের ভিত্তিতে যদি মামলার সাথে সংশ্লিষ্ট কোনো বস্তু বা আলামত উদ্ধার করা হয়, এই যতটুকু বস্তু বা উদ্ধার আলামত করা হবে সে ততটুকু বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক। 27, 28 হচ্ছে আদালত যদি মনে করে যে কোনো প্রকার ভয়ভীতি প্রলোভন ছাড়া স্বীকারোক্তি আদায় করা হয়েছে তাহলে সেই স্বীকারোক্তি বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক। পজিটিভ 28 তো শুধু পজিটিভ, তাই না? তারপরে আমরা 29 ধারায় পড়ছিলাম গোপনীয়তার প্রতিশ্রুতি দিয়ে আসামির কাছ থেকে যদি কোনো স্বীকারোক্তি আদায় করা হয় সেই স্বীকারোক্তি প্রাসঙ্গিক, একেবারে ডাইরেক্ট প্রাসঙ্গিক। তারপরে 30 ধারায় পড়ছিলাম যে আদালতের বিচার চলাকালে যদি কোনো কি হয়, মানে অপরজনকে জড়িয়ে যখন স্বীকারোক্তি আদায় করা আসামির কাছ থেকে অপরজনকে জড়িয়ে যদি স্বীকারোক্তি দিতে হয়, যদি এই উক্ত ব্যক্তি হাজির থাকে যাকে নিয়ে বলা হবে তাহলে সেটা প্রাসঙ্গিক, আর যদি হাজির না থাকে সেক্ষেত্রে সেটা হয়ে যাবে অপ্রাসঙ্গিক। তো এই ছিল আমাদের মূলত আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয়। সংক্ষেপে আপনাদের পুরো ক্লাসটা উপস্থাপন করা হলো। আশা করি এই অংশটুকু, এই চুম্বক অংশটুকু ক্লাসের আপনারা আবার শুনবেন, আপনারা পুরো ক্লাসের যে মূল আইনের নির্যাস সেই নির্যাসটুকু শিখতে সক্ষম হবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো আমাদের ক্লাসের বিষয়বস্তু এখানে সমাপ্তি ঘোষণা করলাম। সবাই খুব বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।